আপনি কি বিশ্বাস করবেন, মাত্র ১০ শতক জমি, এই ছোট্ট জায়গাটুকুতেই যদি আপনি একটু বুদ্ধি খাটান, তাহলে মাস শেষে আপনার পকেটে ঢুকবে ৩০, ৪০ কিংবা ৫০,০০০ টাকা। না, এটা জুয়া না, এটা কোনো বিদেশি ফর্মুলাও না, এটা সম্পূর্ণ দেশি পদ্ধতি আর বিজ্ঞানসম্মত মিশ্র চাষাবাদ। আপনি ভাবছেন এত অল্প জমিতে এত টাকা আসে কিভাবে? আসুন কৃষক বাংলার আজকের আয়োজনে সেই ম্যাজিক দেখাই। কৃষক বাংলার পক্ষ থেকে সকল কৃষিপ্রেমী ভাই বোনদের জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা গ্রামে বাস করেন, যাদের বাড়ির পাশে এক টুকরো পড়ে থাকা জমি আছে, কিংবা যারা চাকরির হতাশা থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে চান, আজকের ভিডিওটা আপনাদের জীবন বদলে দিতে পারে। আজ আমরা শুধু গল্প করব না, আমরা দেব একেবারে রেডিমেড ডিজাইন, পুকুর কাটা থেকে শুরু করে মাছ বিক্রি পর্যন্ত পূর্ণাঙ্গ A to Z গাইডলাইন। তাই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখলে পুরো প্ল্যানটা আপনার মাথায় গেঁথে যাবে, কথা দিলাম। গ্রাম বাংলার অলিগলিতে হাজার হাজার একর জমি এমনি পড়ে থাকে। আমরা ভাবি ১০ শতক জমিতে কি আর করা যাবে, ধান লাগালে গোছা পচা পোকায় শেষ, খরচের তুলনায় লাভ নাই। কিন্তু ভাই, এই জায়গাটাই একটা সোনার খনি যদি আমরা চোখ খুলে দেখি। ধরুন আপনি জমির ২/৩ পানি আটকালেন, পানির ওপরে দিলেন হাঁস থাকার ঘর, নিচে চাষ করলেন তেলাপিয়া আর রুই মাছের, আর শুকনো পাড়টাতে বেঁধে দিলেন ৫-৬টা কালো বেঙ্গল ছাগল। কি হলো? ৩টা জীব একসাথে বেড়ে উঠছে, কিন্তু খরচ হচ্ছে অনেকটা একটার মতো। একে বলে ইন্টিগ্রেটেড ফার্মিং বা মিশ্র খামার। এই সিস্টেমে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা প্রকৃতির নিজস্ব নিয়ম। সফল খামারের গোড়ার কথা হলো সঠিক নকশা। এই ১০ শতক জমিকে আমরা ৩ ভাগে ভাগ করব। মনোযোগ দিয়ে শুনুন, এটা একবার করলেই সারা জীবনের পুঁজি। প্রথমত, মোট জমির ৬০%, অর্থাৎ ৬ শতক জায়গা জুড়ে হবে পুকুর। গভীরতা দিতে হবে ন্যূনতম ৪.৫ ফুট। কেন? কারণ গ্রীষ্মকালে পানি শুকিয়ে গেলেও যেন মাছের থাকার মতো পর্যাপ্ত গভীরতা থাকে। বাকি ৪ শতক জমি থাকবে উঁচু পাড় ও ছাগলের জন্য। এবার আসুন ম্যাজিকের জায়গায়। পুকুরের ঠিক ওপরের আকাশটাকে কাজে লাগাবেন। বাঁশ আর সুপারির গাছ দিয়ে পানির ওপরে একটা মাচা বানাবেন। এটাই হাঁসের বাড়ি। আর পুকুর থেকে কমপক্ষে ১৫ ফুট দূরে, যেখানে বর্ষার পানি গড়িয়ে গোবর পুকুরে যাবে না, সেখানে ছাগলের জন্য উঁচু টিনের ঘর। এটাই হলো আমাদের ১০ শতকের রাজ্যের নকশা। অবকাঠামো বানাতে গিয়েই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলেন। হাঁসের ঘর বানাবেন পানির ওপরে, মাটিতে না। মেঝেতে থাকবে ফাঁকা বাঁশের চটা বা বাঁশের স্ল্যাট। কেন জানেন? হাঁস যখন সারা রাত বসে থাকে, তার পায়খানা এই ফাঁকা দিয়ে সরাসরি পুকুরে পড়বে। এতে দুটো লাভ: এক, হাঁসের ঘর সবসময় শুকনা ও পরিষ্কার থাকবে, রোগ কম হবে। ২, এই বিষ্ঠা পানিতে পড়ে প্ল্যাঙ্কটন তৈরি করবে, যা মাছের জন্য ফ্রি প্রোটিন। এতে আপনার মাছের ফিডের খরচ প্রায় ৪০ থেকে ৫০% কমে যাবে। আর ছাগলের ঘর হবে একদম উঁচু, নিচে যেন পানি না জমে। ঘরের চারপাশে শক্ত জালের বেড়া দেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সুরক্ষা। পুরো ১০ শতক জায়গার সীমানায় চারপাশে কমপক্ষে ৫ ফুট উঁচু নাইলনের নেট বা জিআই তারের জাল টানাবেন। শিয়াল, কুকুর আর বনবিড়াল এগুলোর কারণে রাতারাতি লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে। এই ৫,০০০ টাকার জাল আপনার ৫০,০০০ টাকার সম্পদ রক্ষা করবে। ভাই, এটাই সেই ভাইরাল ফর্মুলা যা দেখে শহরের ইঞ্জিনিয়াররাও অবাক হয়ে যান। বিজ্ঞান যাকে বলে সিনার্জি। প্রকৃতি নিজেই এই সিস্টেম চালায়। একটু খেয়াল করে দেখেন তো, হাঁস সারাদিন খায় আর পায়খানা করে পানিতে। এই পায়খানা পানিতে মিশার সাথে সাথেই তাতে কোটি কোটি অণুজীব আর পোকামাকড়ের জন্ম হয়। এটা হলো ন্যাচারাল প্ল্যাঙ্কটন। তেলাপিয়া আর কাতলা মাছ এই প্ল্যাঙ্কটন খেয়ে দ্রুত বড় হয়। আবার হাঁসগুলো যখন সাঁতার কাটে, তখন পানিতে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। অক্সিজেন বেশি থাকলে মাছের হজম শক্তি বাড়ে আর রোগ কম হয়। আলাদা করে দামি অক্সিজেন মেশিন বা অ্যারেটর চালাতে হয় না। আবার পুকুরের পাড়ে ছাগলের বিষ্ঠা আপনি মাসে একবার পুকুরে ফেলবেন না, বরং সেটা জৈব সার হিসেবে বিক্রি করতে পারবেন বা নিজের সবজি বাগানে দিতে পারবেন। এটা হলো কম খরচে অধিক লাভের অস্ত্র। যারা বলেন ১০ শতক জমিতে লাভ হয় না, তাদের এই স্মার্টনেসটা বুঝতে হবে যে এটা কোনো একক চাষ না, এটা একটা ইকোসিস্টেম। এবার আসি সবচেয়ে জরুরি সিদ্ধান্তে। জাত যদি ভুল করেন, তাহলে পুরো চেষ্টাই বৃথা যাবে। মাছের ক্ষেত্রে আমরা ৩ স্তরের মাছ দেব। উপরের স্তরে কাতলা ২০%, কাতলা পানির উপরে ভাসমান প্ল্যাঙ্কটন খায়। মাঝের স্তরে রুই ৩০%, রুই একটু নিচের খাবার খায়। আর নিচের স্তরে এবং পুরো পুকুর জুড়ে দেবেন তেলাপিয়া, মোনোসেক্স তেলাপিয়া ৫০%। তেলাপিয়া হলো এই সিস্টেমের সুপারস্টার।
এটি হাঁসের গোবর সরাসরি হজম করতে পারে এবং অল্প সময়ে বাজারজাত করা যায়। হাঁসের জাত নিয়ে কোনো দ্বিধা রাখবেন না। ডিম ও গোবরের জন্য সবচেয়ে ভালো হলো খাকি ক্যাম্পবেল। এই হাঁস বছরে ৩০০টির মতো ডিম দেয়। যদি আপনার এলাকায় মাংসের হাঁসের চাহিদা বেশি, তাহলে দেবেন পেকিন বা দেশি পাতি হাঁসের উন্নত জাত। আর ছাগল, এই ১০ শতক জমিতে বেশি ছাগল রাখা যাবে না। ৬ থেকে ৮টি ছাগল রাখাই যথেষ্ট। আর জাত হবে একটাই, ব্ল্যাক বেঙ্গল। এটি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় জাত, কারণ এই ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রবল। এটি বছরে ২ বার বাচ্চা দেয় এবং এর মাংসের চাহিদা সারা বছর তুঙ্গে। ভাই, টাকার হিসাবটা মন দিয়ে শোনেন। আমি কাগজে কলমে যা দেখাবো তা বাস্তব মাঠ থেকে নেওয়া। প্রথমে আসে পুকুর কাটার খরচ। ৬ শতক পুকুর কাটতে এবং পাড় বাঁধতে এই সময় খরচ পড়বে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার টাকা। হাঁসের মাচা, বাঁশ, টিন দিয়ে করতে আর ছাগলের ঘর করতে খরচ হবে আরও ৩০ হাজার টাকা। তারপর পোনা মাছ, হাঁসের বাচ্চা আর ছাগল কিনতে প্রথম মাসে খরচ হবে ২০ হাজার টাকা। তাহলে এককালীন মোট ইনভেস্টমেন্ট দাঁড়ালো ৭৫ থেকে ৮০ হাজার টাকা। এবার চলুন মাসিক খরচে আসি। হাঁস ও ছাগলের খাবার বাবদ প্রতি মাসে খরচ হবে গড়ে ১০ হাজার টাকা। মাছের জন্য আলাদা করে ফিড দিতে হবে না বললেই চলে, শুধু মাঝে মাঝে সরিষার খৈল বা রাইস ব্র্যান্ড ছিটালেই হবে। আয়ের হিসাবটা শুনলে আপনার চোখ চকচক করবে। তেলাপিয়া মাছ ৪ মাস পর থেকে ধরা শুরু করবেন। প্রতি সপ্তাহে মাছ বিক্রি করলে মাসে আসবে ১২ থেকে ১৫ হাজার টাকা। হাঁসের ডিম থেকে আসবে আরও ৮ থেকে ১০ হাজার টাকা। আর বছরে ২ বার যখন ছাগলের বাচ্চা বিক্রি করবেন, গড়ে ৪ থেকে ৬টি বাচ্চা, তখন একসাথে ৩০-৪০ হাজার টাকা চলে আসবে। তাহলে মাসে গড়ে নেট ইনকাম দাঁড়ায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আর যদি একটু বেশি নিবিড়ভাবে করেন, ৫০ হাজারও ছোঁয়া সম্ভব। আর ভাবুন তো, প্রথম ৬ মাস পর আপনার মূলধন উঠে গেলে তারপর এটা পিওর প্রফিটের মেশিন। ৩টা জিনিস আপনাকে বরবাদ থেকে বাঁচাবে। ১ নম্বর, পানির রং আর গন্ধ। মিশ্র খামারে পানির রং যদি ঘন সবুজ বা বাদামি হয়ে যায় আর যদি গন্ধ বের হয়, বুঝবেন বিপদ। তখনই প্রতি শতাংশে ১ কেজি হারে পাথর চুন আর ৫০০ গ্রাম হারে গুঁড়া লবণ ছিটিয়ে দিন। ২ নম্বর, ভ্যাকসিন না দিলে মহাভারত অশুদ্ধ। পিপিআর ভ্যাকসিন ছাগলের জন্য আর ডাক প্লেগ ভ্যাকসিন হাঁসের জন্য। এই ২ ভ্যাকসিন না দিলে একদিনেই পুরো খামার কবরস্থানে পরিণত হতে পারে, অথচ খরচ মাত্র ২০-৩০ টাকা। ৩ নম্বর, ফিডের সঠিক ব্যবহার। হাঁসকে কখনো পানিতে ডুবন্ত ফিড দেবেন না। ফিড কিনবেন ভাসমান, ফ্লোটিং ফিড। এটি পানিতে ভাসে, হাঁস খায়, অপচয় হয় না। আর ছাগলকে দিনের বেলায় ঘরে আটকে না রেখে দড়ি দিয়ে পাড়ে বেঁধে দিন, যাতে সবুজ ঘাস খেতে পারে। এতে খাবারের খরচ অর্ধেক হয়ে যাবে। গল্প শোনাই আপনাদের। দিনাজপুরের বীরগঞ্জের রহিমউদ্দিন সাহেবের গল্প। করোনার সময় চাকরি চলে গেলে তিনি গ্রামে ফিরে যান। হাতে ছিল বাড়ির পাশে পড়ে থাকা ১২ শতাক জায়গা। তিনিও প্রথমে হতাশ ছিলেন, কিন্তু তিনি আমাদের কৃষক বাংলার এমন একটি ভিডিও দেখে সাহস পান। শুরুতে প্রতিবেশীরা হাসাহাসি করত, বলতো পাগল হইছে, পানির উপর হাঁসের ঘর বানায়। কিন্তু আজ ২ বছর পর সেই রহিমউদ্দিন সাহেবের ব্যাংক ব্যালেন্স দেখে সেই প্রতিবেশীরাই পরামর্শ নিতে আসেন। এখন তিনি মাসে ৪৫-৫০ হাজার টাকা আয় করছেন। ছোট জায়গা, কিন্তু বড় স্বপ্ন আর পরিশ্রম তাকে সফল করেছে। আপনিও পারেন। আপনার গ্রামে, আপনার জমিতে এই বিপ্লব ঘটাতে পারেন। দেখলেন তো, মাত্র ১০ শতক জমি মানে শুধুই জায়গা না, এটা আপনার ভাগ্য বদলের ঠিকানা। জমি ফেলে রেখে অলস বসে থাকার দিন শেষ। স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষক হতে হবে। কৃষক বাংলা পরিবার সবসময় আপনাদের পাশে আছে। এই ভিডিওটি দেখে যদি আপনার মনে একটুও আগ্রহ জেগে থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানান আপনার জেলার নাম এবং আপনি কোন পশু বা মাছ দিয়ে শুরু করতে চান। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। লাইক বাটনে এক জোরে থাপ্পড় দেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। এই কৃষক বাংলার সাথেই থাকুন। সবার খামার সমৃদ্ধ হোক। আল্লাহ হাফেজ।